আসসালামু আলাইকুম। সকলকে রমজানের মোবারকবাদ। সেই সাথে ঈদের অগ্রিম শুভেচ্ছা। বিগত ১ বছর ধরে কোভিড মহামারীতে সমগ্র বিশ্ব জর্জরিত। কোভিড-19 এর সংক্রমণ জনজীবনের প্রতিটি স্তরকে সংক্রমিত করেছে। তবুও মানুষ এই পরিস্থিতিতে নিজেকে সামলে জনজীবনের সকল কাজ স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। দেশ সেবার এক অনন্য প্ল্যাটফর্ম হলো স্কাউটিং। সেবাই ধর্ম, সেবাই কর্ম, সেবাই পরম পাওয়া। যে সেবা করতে যায় কি করে থাকা। তেমনি স্কাউটিং হলো একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠান। এখানে রোভারদের মোটো হলো সেবা। সেবা প্রদানের জন্য রোভাররা সর্বদা প্রস্তুত। কিন্তু করোনাকালীন সেটা সংকীর্ণ হয়ে আসছে। তবুও আমরা বিভিন্ন পথ বের করে নিয়েছি। তেমনি একটি মাধ্যম হচ্ছে আজকের এই উপস্থাপনা। স্কাউটরা ও নন স্কাউটরা সহ কাছে দূরে যে যেখানে যেভাবে আমাদের আজকের এই প্রোগ্রামটা দেখছেন, অনুষ্ঠানটি দেখছেন, তাদের সাদরে আমন্ত্রণ স্কাউট রোভারিং নলেজ দেখবার জন্য। সাথে থাকছি আমি ইব্রাহিম মিয়া, সিনিয়র রোভারমেট, হেরাল্ড ওপেন স্কাউট গ্রুপ। আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় হাইকিং। অনুষ্ঠানটি আয়োজিত হচ্ছে হেরাল্ড ওপেন স্কাউট গ্রুপের তত্ত্বাবধানে। প্রিয় দর্শক, হাইকিং বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন মনোয়ার হোসেন চৌধুরী, রোভার স্কাউট লিডার, হেরাল্ড ওপেন স্কাউট গ্রুপ। স্বাগতম স্যার আপনাকে আজকে অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকবার জন্য। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি কেমন আছেন? জি, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ আপনাদের অশেষ রহমতে ভালোই আছি। স্যার, আজকের এই প্রোগ্রামে আমাদের রোভার প্লাস হলে আমাদের কিছু প্রশ্ন রয়েছে। যদি আপনি সহমত পোষণ করতেন তাহলে বলতে পারতাম। আচ্ছা, ঠিক আছে, উপস্থাপন করো প্রশ্ন। জি, আহ, প্রশ্ন হলো, স্যার আপনি নিশ্চয় জানেন হাইকিং একটি রোমাঞ্চকর অভিযান। সেই হাইকিং সম্পর্কে আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি আপনি কিছু জানাতেন স্যার। জি, ধন্যবাদ প্রশ্ন করার জন্য। যেহেতু আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে হাইকিং, প্রথমে আমি যদি বলি এক কথায়, হাইকিং হচ্ছে উদ্দেশ্যমূলক ভ্রমণ। অর্থাৎ এর উদ্দেশ্য হচ্ছে প্রায়োগিক এবং ব্যবহারিক বিষয়সমূহকে প্রশিক্ষণ শেষে ভ্রমণের মধ্য দিয়ে হাতে কলমে অনুশীলন এবং মান যাচাই। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্রু মিটিং করি। সেই ক্রু মিটিং এ আমরা আমাদের রোভারদেরকে বিভিন্ন বিষয় শিখাই, যেমন ব্যান্ডিজ শিখাই, ল্যাশিং শিখাই। আর তো সেই জিনিসগুলোকে আমরা মান যাচাই করার জন্য আমরা হাইকিং এর ব্যবস্থা করতে পারি। তো এই জন্য কি করতে পারি, কোনো পথ নির্দেশনা অনুসরণ করে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে রোভাররা পায়ে হেঁটে ভ্রমণ করে। আবার ভ্রমণকালে কি হচ্ছে, এর প্রতিমধ্যে যে আশেপাশের যে প্রকৃতি এবং পরিবেশ আছে এগুলো তারা পর্যবেক্ষণ করতে পারে। স্কাউট সাধারণত কি হচ্ছে, দুইজনকে একটা দল অথবা একটা উপদলকে হাইকিং অংশগ্রহণ করে থাকে। এই হাইকিং জিনিসটা হচ্ছে সকাল থেকে মানে সারা দিন ব্যাপী হয়। সকালে ওরা বের হয় ক্যাম্প ছেড়ে, এবং হচ্ছে বিকালের মধ্যে ফিরে ফিরে আসে। মাঝে মাঝেই দেখা যায় কিছু আছে ওভারনাইট হাইকিং হয়, সেটা হচ্ছে রাত্রি যাপন করতে হয়। এই রাত্রি যাপনের মাধ্যমে সে একটা প্রাকৃতিক পরিবেশের মাধ্যমে নিজেকে খুঁজে পায়, সেখানে প্রকৃতি সম্পর্কে একবার প্রকৃতির খুব কাছাকাছি যেতে পারে। এই জন্য হাইকিংটা খুবই গুরুত্বপূর্ণ। একটা স্কাউট বা একটা রোভার কি শিখেছে একটা তার ক্রু মিটিং এর মাধ্যমে, সেটা আমরা মান যাচাই করে নিতে পারি। সে তার নিজের প্রয়োজনে বিভিন্ন উপকরণ ব্যবহার করতে পারে বা বিভিন্ন উপকরণ প্রকৃতি থেকে সংগ্রহ করতে পারে। এর জন্য হাইকিংটা অত্যাবশ্যকীয় বলে আমি মনে করি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার এ পর্যায়ে আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। স্যার পরবর্তী প্রশ্ন হলো, স্যার একজন স্কাউট কেন হাইকিং করবে যদি কিছু জানাতেন। ওকে, ধন্যবাদ। একজন স্কাউট বিভিন্ন কারণে হাইকিং করতে পারে, কারণ হাইকিং এর মধ্যে অনেকগুলো আনন্দ রয়েছে, অনেক কিছু শিক্ষণীয় আছে। প্রথমত হচ্ছে একজন রোবার, সে হচ্ছে বিভিন্ন ক্রু মিটিং এর মধ্যে তার অর্জিত জ্ঞানগুলো কিন্তু সচরাচর তার নিজের যে পরিবেশ, এই পরিবেশে কিন্তু সে অ্যাপ্লাই করতে পারে না। এর জন্য তাকে কি করতে হয়, হাইকিং এ যেতে হবে।
হাইকিং এ যাওয়ার আরেকটা অন্যতম কারণ হচ্ছে কি, একজন প্রশিক্ষক বা ইনস্ট্রাক্টর কি করেন, হাইক পথের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। সেখানে রোবটদেরকে তিনি চাইলে কিছু প্রশিক্ষণ দিতে পারেন এক্সট্রা, অথবা তাদেরকে বিভিন্ন জিনিস করতে বলে, যে তুমি ল্যাশিং এর কাজটা করো, অথবা তুমি এই ব্যান্ডেজটা করে দেখাও। বা প্রতিমধ্যে বিভিন্ন পথচারী বিভিন্ন প্রশ্ন করে থাকে, ভাই আপনার কোথা যাচ্ছেন, কি করছেন, সেই প্রশ্নগুলো উত্তর দিতে হয়। এছাড়া আমরা যেটা করি, মানে স্পেশালি যেগুলো করা হয় একটা হাইক অনুষ্ঠানের মাধ্যমে বা হাইকে, সেটা হচ্ছে কি করে, তারা হাইকের মাধ্যমে তারা প্রকৃতিকে পর্যবেক্ষণ করে খুব কাছ থেকে। তারপর যে মানচিত্র অঙ্কন করে, যে তাকে যে আহ, মানে ফিল্ড বুক দেওয়া হয়েছিল, সেখানে সে কি করে মানচিত্র অঙ্কন করে, সেটাকে পঠনযোগ্য করে। আবার বিভিন্ন অনুসরক চিহ্ন আছে, সেই অনুসরক চিহ্নগুলোকে অনুসরণ করে কি করে তার পথ চলে। মাঝে মাঝে কি হচ্ছে, সেই কম্পাস অনুসরণ মানে কম্পাসকে ব্যবহার করে ডিগ্রি অনুযায়ী চলাচল করার চেষ্টা করে। তারপর যে ফিল্ড বুক তৈরি করে নিজে, কোড এন্ড সাইফিং আছে সেটা করে থাকে। তারপর আর্থসামাজিক যে জরিপ আছে, যে সে যে পথ দিয়ে গেল, এই পথে লোকজনের বসবাস কিরকম, বাড়িঘর কিরকম, মসজিদ বা মন্দির বা উপাসনালয় কেমন আছে, কি কি শিক্ষা প্রতিষ্ঠান আছে, মানুষের পোশাক আশাক দেখে বিবেচনা করতে পারে যে এখানকার মানুষের জীবনযাত্রার মান কিরকম। এছাড়া সে কি করতে পারে, যেহেতু রাত্রি যাপন করে বা সকালের নাস্তা করে বা দুপুরে খাবার খায়, সেক্ষেত্রে তাকে রান্না করতে হয়। এই রান্না করার জন্য তাকে বিভিন্ন নিজে হাতে রান্না করে নিজের পছন্দ অনুযায়ী। এতদিন সে কি করতো, মায়ের রান্না করা খাবার খেত, কিন্তু আজকে সে নিজে রান্না করে খেতে হবে, কারণ সে এখন হাইকিং এর মধ্যে আছে। এখানে তার কিছু ভুল হবে, কিছু ত্রুটি হবে, সে বুঝবে যে তার মা কত সুস্বাদু রান্না করতো তার জন্য, সেগুলো অনুধাবন করবে। তারপর হচ্ছে কি করবে সে, এই রান্নাগুলো করার পরে সে নিজে খাবে, বাকি দলদেরকে নিয়ে খাবে, বিভিন্ন জন বিভিন্ন পরামর্শ করবে, গল্প করবে, আহ নিজেদের মধ্যে বিভিন্ন যে ফার্স্ট টাইম তারা হাইকিং করছে বা হাইকিং এর মধ্যে বিভিন্ন ধরনের যে অভিজ্ঞতা হলো সেটা শেয়ার করবে। এছাড়া কি হচ্ছে, সে রিপোর্টিং করবে, যে কিভাবে রিপোর্ট তৈরি করতে হয়, সেই রিপোর্টটা সুন্দর করে তৈরি করলো। উপস্থাপনার কলা কৌশল গুলো নিজেদের মধ্যে পারস্পরিক জিজ্ঞাসা করে নিতে পারলো। তারপরে কি হচ্ছে, আহ তাবু খাটাতে হয়, তাকে তাবু খাটাতে হয়, রান্না, এছাড়া তাবু জলসা যদি রাত্রে হয়, তাবু জলসা করতে হয়। তারপর নির্দিষ্ট সময় আবার ঘুমাই পড়তে হয়। এবং সকালবেলা কি হচ্ছে, যখন সে ফিরে আসে, তখন সে কি করে, সর্বশেষ ক্যাম্পের যে ব্যবস্থাপক আছে বা ক্যাম্প ম্যানেজারের কাছে সে তার রিপোর্টটা জমা দেয়। তো এই জিনিসগুলো করার জন্য একজন স্কাউট বা একজন রোভারকে অবশ্যই হাইকিং করতে হবে, না হলে অন্য কোনো ভাবে সে তার অর্জিত জ্ঞানগুলোকে ব্যবহার করতে পারছে না বলে আমি মনে করি। ধন্যবাদ ইব্রাহিম। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, অত্যন্ত সুন্দর একটা প্রশ্নের জবাব দেওয়ার জন্য। স্যার, পরবর্তী প্রশ্ন, হাইকিং এর উদ্দেশ্যগুলো কি কি? ধন্যবাদ। হাইকিং এর উদ্দেশ্যগুলো হচ্ছে, সে প্রথমত হচ্ছে সে বহির্জগতের সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করে, স্কাউটের প্রতি আগ্রহ সৃষ্টি করে। সে এতদিন মনে করতো যে এই ব্যান্ডেজ আমার কোনো কাজে লাগবে, হ্যাঁ আমি অসুস্থ হলে ডাক্তারের কাছে যাবো, সেলাই করব। কিন্তু সে যখন হাইকিং এ যাবে, বনের পরিবেশে যাবে, সে সাধারণত হাইকিং এর 7 থেকে 10 কিলোমিটার দূরবর্তী স্থানে অবস্থান করে, বা হাইকিং এর পথটা 7 থেকে 10 কিলোমিটার হয়। সেখানে কিন্তু তাকে একবারে জনমানব শূন্য, একবার বিশেষ করে বন এলাকায় দেওয়া হয়। সেক্ষেত্রে কিন্তু তার এই যে ব্যান্ডেজ গুলা বা বিভিন্ন সেতু নির্মাণ করা, তাঁবু টাঙানো, এগুলো যখন তাকে আমরা বিভিন্ন ক্রু মিটিং এ শেখায়, তার কাছে মনে হবে যে এটা আমি আবার কি করবো, কি কাজে লাগাবো। কিন্তু যখন আমরা হাইকিং এ তাকে পাঠাবো, তখন সে দেখবে যে হ্যাঁ, আমাকে এতদিন স্যাররা যা শিখাইছে তা আমি কাজে ব্যবহার করতে পারছি। যেমন আমরা বিভিন্ন অনুষ্ঠান দেখি, যেমন ডিসকভারিতে ওয়াইল্ড ভার্সেস ম্যান যে অনুষ্ঠানটা দেখে থাকি, সেখানে একবার বনের পরিবেশে চলে যায়, একটা প্রাকৃতিক মানে প্রতিকূল পরিবেশকে কিভাবে নিজেকে মানায় নিতে হয়, সেটা সে হাইকিং এর মাধ্যমে জানতে পারবে। এছাড়া যে সৃষ্টির রহস্য আছে, যে বিভিন্ন স্থানে যে বাস্তু সংস্থান আছে, সে কিন্তু সেই বাস্তু সংস্থানের খুব নিকটে চলে যায়, সে কিন্তু সেগুলোকে খুব কাছ থেকে অবজারভেশন করে। সে জিজি পোকার, যখন সে রাত্রে অবস্থান করে, জিজি পোকার ডাক শুনে, তারপর হচ্ছে তোমার ব্যাঙের ডাক শুনে, বর্ষাকালে বৃষ্টি হলে আরো জমালো হয়, সেখানে তাঁবুকে একটু উঁচুতে উঠাইতে হয়, বিভিন্ন জিনিস সে কি করে, তখন তার অর্জিত জ্ঞানগুলোকে একবারে সে নিজের মতো করে, কখন কোন কাজটা কোথায় করতে হবে, অর্থাৎ লজিস্টিক সাপোর্টের মতো, কখন কোথায় কি কাজ কার মাধ্যমে করতে হবে, সে সেটাকে বাস্তবিকভাবে অ্যাপ্লাই করতে পারে। এই সকল কারণে হচ্ছে কি, একজন হাইকার হাইকিং করে থাকে, আর এই উদ্দেশ্যগুলো সে স্থাপন মানে অর্জন করে থাকে বলে আমি মনে করি। হ্যাঁ ইব্রাহিম। ধন্যবাদ স্যার, আপনি অত্যন্ত সুন্দর একটা প্রশ্নের জবাব দিয়েছেন রোভারদের উদ্দেশ্যে। সে সাথে আরো একটি প্রশ্ন আপনার নিকট রাখতে চাচ্ছি। হাইকিং এর প্রস্তুতি গুলা যদি উল্লেখ করতেন আমাদের রোভারদের উদ্দেশ্যে। ওকে, ধন্যবাদ। হাইকিং এর উদ্দেশ্য মূলত দুই ধরনের, প্রথম হচ্ছে একজন ইউনিট লিডারের প্রস্তুতি, আর হচ্ছে রোবটদের প্রস্তুতি। প্রথমে আমি ইউনিট লিডারের প্রস্তুতি গুলো বলছি।
একজন ইউনিট লিডার যখন মনে করেন যে তার ইউনিটের রোভাররা হাইকিং এর জন্য প্রস্তুত, তখন তিনি প্রথমে সর্বপ্রথম সিদ্ধান্ত গ্রহণ করবেন যে আমি এদেরকে হাইকিং এ পাঠাবো। তারপর হচ্ছে সময় নির্ধারণ করবে যে কখন তারা হাইকিং এ যাবে, সেক্ষেত্রে আবহাওয়া অনুকূলতা প্রতিকূলতা বিভিন্ন পারমিশনের প্রয়োজন আছে বিভিন্ন জায়গায়, আর সেক্ষেত্রে পারমিশন নেবে, সময় নির্ধারণ করবে, দায়িত্ব বন্টন করবে যে কাকে দিয়ে কখন কোন কাজটা করানো যাবে। এছাড়া একটা হাইকিং করার জন্য উপকরণ লাগবে, সেই উপকরণগুলো তার ডেনে আছে কিনা সেটা দেখবে, এবং সেগুলো যদি না থাকে সেটা সংরক্ষণ করবে, এবং যাত্রার পূর্বে প্রস্তুতি গ্রহণ করবে। তারপর বনকলা এবং প্রকৃতি পর্যবেক্ষণ করে আসবেন তিনি আগে একবার, গিয়ে বনকলা এবং প্রকৃতি পর্যবেক্ষণ করবেন। তারপর বাধাগুলা অতিক্রম করার জন্য পথে কি কি বাধা আসতে পারে সেগুলো তিনি একটা মানে ধারণা দিতে পারেন। তারপর হচ্ছে তিনি বাধাগুলা অতিক্রম করার জন্য রোভারদেরকে সাহসী করতে পারেন বিভিন্ন উৎসাহমূলক বাক্য ব্যবহার করে। তারপরে মানসিক যদি জড়তা থাকে তাহলে সেক্ষেত্রে যেমন কেউ একজন ড্যাশিং এর কাজ ভালো পারে না, সে উপস্থাপন করলো তার এই জড়তা সে মানসিকভাবে দূরীকরণ করতে পারলো। তারপরে কি আছে বিভিন্ন ব্যবহারিক বিষয়গুলোকে আরেকবার ঝালাই করে নিতে পারেন রোভারদেরকে দিয়ে। তারপর রাত্রি যাপন করতে হলে সেই রাত্রি যাপনের উপকরণগুলো রোভারদেরকে নির্দেশনা দিতে পারেন। তারপরে কি আছে দলের ভিত্তিতে ভাগ করে দিতে পারেন। তারপর যে ক্যাম্প যে ক্যাম্প সিট মানে চিপ ক্যাম্পের অনুমতি নিতে পারেন, অনুমতি গ্রহণ করতে পারেন, এবং হচ্ছে কি হাইকিং রুট তৈরি করবেন যে কোন পথ দিয়ে হাইকাররা যাবে। তারপর হচ্ছে কোড এন্ড সাইফার তৈরি করতে হবে। তারপর হচ্ছে নির্দেশনা প্রস্তুত করতে হবে। এছাড়া হচ্ছে তার এই উপরোক্ত বিষয়গুলো আছে কিনা সেগুলো সে আবার নিজে নিজে মূল্যায়ন করবে। এরপরে আসি যেটা হচ্ছে গিয়ে একজন হাইকার মানে যে হাইক করবে তার যে প্রস্তুতিগুলো থাকবে সেটা হচ্ছে তার নিজের এবং নিজের দলের শারীরিক এবং মানসিক প্রস্তুতি গ্রহণ ঠিক আছে কিনা সেটা দেখবে। রাত্রি যাপনের জন্য হালকা বিছানাপত্র নিয়ে নেবে, বিশেষ করে যদি যেহেতু লাঞ্চ এবং ডিনার করতে হবে রাত্রি যাপনের ক্ষেত্রে, সেহেতু প্রয়োজনীয় যে প্লেট, তারপর হচ্ছে গিয়ে পানি গরম করার জন্য হচ্ছে আমাদের বিভিন্ন মগ, এছাড়া যে খাদ্যদ্রব্য রসদ সেগুলো আছে কিনা, নেওয়া হয়েছে কিনা। তারপর উপদলের মধ্যে সদস্যদের মধ্যে কি হচ্ছে ভাগ করে দেবে যে কে হচ্ছে অনুসরণ চিহ্ন অনুসরণ করবে, তারপর যে কে হচ্ছে মানচিত্র তৈরি করবে, তারপর কে হচ্ছে কবিতা পাঠের মাধ্যমে তথ্যগুলোকে উদ্ঘাটন করবে। মাঝে মাঝে কি হচ্ছে ফিল্ড বুকে না দিয়ে সরাসরি না দিয়ে কি হয় কবিতার মাধ্যমে নির্দেশনা দেওয়া থাকে, সেটাকে ডিকোড করার চেষ্টা করবে কে। তারপর ফিল্ড বুক কে তৈরি করবে, কম্পাস কার হাতে থাকবে, কে কম্পাসের মাধ্যমে ডিগ্রি গুলা বলে দেবে। তারপরে মৌখিক নির্দেশনাগুলো কে প্রদান করবে, বা পথের মধ্যে মানে প্রতীকদের যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলোর উত্তর কে দেবে। তারপর হচ্ছে অর্থাৎ কার কাজগুলো কি কি সেটা হচ্ছে ভাগ করে দিতে হবে। এবং হচ্ছে হাইকিং এর যে জ্ঞাতব্য বিষয় আছে বিভিন্ন বিষয় জানতে হয়, সেগুলো সে হচ্ছে কি পুনরায় ঝালাই করে নেবে নিজের মধ্যে এবং নিজের দলের মানে উপনেতাদের মধ্যে বা সদস্যদের মধ্যে। এছাড়া যেটা করবে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেহেতু আমরা স্কাউট আমাদের হচ্ছে কি হচ্ছে একটা পরিপাটি সুন্দর পোশাক পরিধান করতে হবে। তারপর হচ্ছে উপকরণ এবং রেশন গুলোকে চেক এবং ডাবল চেক করতে হবে, কারণ আমরা এক জায়গায় যাচ্ছি 7 থেকে 10 কিলোমিটার পথ অতিক্রম করছি। এই দূরবর্তী স্থানে যেতে হলে আমাদের প্রয়োজনীয় নিরাপদ পানি আছে কিনা বা পানির কোনো উৎস সম্পর্কে জানা আছে কিনা। কারণ আমরা কিন্তু চেনা জায়গায় হাইকিং করছি, আমরা একটা অচেনা পরিবেশে হাইকিং করছি। সেক্ষেত্রে আমাদের রেশন গুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা কিন্তু যা ইচ্ছা তাই খেতে পারবো না, তাহলে আমাদের পেট খারাপ করবে, অসুস্থ হবে, তাহলে কিন্তু আমাদের হাইকিং জিনিসটাই হচ্ছে উদ্দেশ্যটা ব্যর্থ হয়ে যাবে। এছাড়া কি হচ্ছে আমাদের নির্দেশনাগুলো সংরক্ষণ করতে হবে সিট ক্যাম্পের কাছ থেকে অথবা হচ্ছে রোভার স্কাউট লিডারের কাছ থেকে। এবং যাত্রার পূর্বে যেটা করতে হবে সেটা হচ্ছে কি আমাদের এই জিনিসগুলোকে আরেকবার মানে চেক এন্ড ডাবল চেক করতে হবে। ধন্যবাদ ইব্রাহিম। ধন্যবাদ স্যার, অনেক সুন্দর প্রশ্নের জবাব দিয়েছেন। স্যার, পরবর্তী প্রশ্ন আপনার নিকট, হাইকিং করার জন্য একজন হাইকারের কি কি বিষয় জ্ঞান থাকতে হবে? ধন্যবাদ। একজন হাইকারকে যে বিষয়গুলো জ্ঞান থাকতে হবে সেগুলো বিভিন্ন ক্রু মিটিং এর মাধ্যমে তাকে দেওয়া হয়। তারপর তাকে বিশেষভাবে হাইকিং এ যাওয়ার পূর্বে যে বিশেষ জিনিসগুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে তা হচ্ছে অনুমতি গ্রহণ করতে হবে। কারণ হচ্ছে সে অনুমতি গ্রহণ ছাড়া ক্যাম্প ছেড়ে বাইরে যেতে পারবে না। প্রথমত তাকে অনুমতি গ্রহণ করতে হবে, তাকে নির্ধারিত স্থানে অপেক্ষা করতে হবে এবং নির্দেশনা বাস্তবায়ন করতে হবে। রান্নার যে ব্যবস্থাগুলো আছে সেগুলোকে নিজের কাছে বা নিজের দলের কাছে আয়ত্তে আনতে হবে। তারপরে তাঁবু সাজানোর জন্য তাঁবু সংগ্রহ করতে হবে। তারপর তাঁবু জলসার আয়োজন করতে হবে। তারপরে আমরা যে স্থানে যাচ্ছি সেটার ইতিহাস ঐতিহ্য এগুলা গুরুত্ব অনুধাবন করতে হবে। বিশেষ করে আমরা যদি কোনো ঐতিহাসিক স্থান দিয়ে যাই সেক্ষেত্রে আরো বেশি
যত্নশীল হইতে হবে, সতর্ক থাকতে হবে, যেন এই ঐতিহাসিক স্থানের কোনো ক্ষতি আমার দ্বারা বা আমার দলের দ্বারা যেন না হয়। তারপর হচ্ছে কি আমরা ওই স্থানটার ইতিহাস এবং ঐতিহ্য জানবো, ভৌগোলিক অবস্থান সম্পর্কে জানবো, তারপর হচ্ছে আবহাওয়া কেমন সেটা জানবো, এই অত্র এলাকায় কি কি কৃষিজ পণ্য আছে সেটা সম্পর্কে আমরা লক্ষ্য রাখবো, কি কি শিল্প কারখানা আছে, কি কি শিল্প পণ্য এখানে উৎপাদিত হয়, শিল্প দ্রব্য সম্পর্কে জানবো, এখানকার শিক্ষা এবং সংস্কৃতি সম্পর্কে আমরা বিশেষভাবে যত্নশীল হব এবং নিজেদের মধ্যে এটা জ্ঞানের সমাবেশ ঘটাবো। তারা হচ্ছে আমরা বিভিন্ন যদি প্রতিষ্ঠান পাই সরকারি বা বিভিন্ন ঐতিহ্যবাহী, সেখানে সেই প্রতিষ্ঠানটির তথ্য সংগ্রহ করব এবং হচ্ছে আত্মসামাজিক জরিপ করব, লোকজনের চলাফেরা, রাস্তাঘাট, তারপর মসজিদ, মাদ্রাসা, মক্তব, এছাড়া হচ্ছে আমরা স্কুল, কলেজ বা বিভিন্ন অফিস আদালতের মাধ্যমে আমরা হচ্ছে বিভিন্ন আর্থসামাজিক জরিপ করব। তারপর হচ্ছে তাঁবুবাসের নিয়মটা আরেকবার জানিয়ে নেব। দর্শক আমাদের যে যারা উপদল থাকবে বা আমাদের যে হাইকারা থাকবে তাদের মধ্যে নিয়মগুলো আমরা আরেকবার মানে পাঠ উদ্ধার করবো বা আমরা বলবো। তারপর কি সতর্ক থাকতে হবে, সবসময় সতর্ক থাকতে হবে, কারণ হচ্ছে আমি একটা অচেনা পরিবেশে যাচ্ছি, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ধন্যবাদ ইব্রাহিম। ধন্যবাদ স্যার, অত্যন্ত সুন্দর আহ, প্রশ্নের জবাব দিয়েছেন স্যার। স্যার, পরবর্তী প্রশ্ন আপনার নিকট। আমরা হাইকিং এ কিছু কনভেনশনাল সাইন ব্যবহার করি। স্যার, এই কনভেনশনাল সাইন গুলো সম্পর্কে বিস্তারিত জানাবেন কি? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। কনভেনশন সাইন জিনিসটা হচ্ছে কি, প্রথমত কনভেনশন হচ্ছে কি, শব্দের অর্থ হচ্ছে প্রচলিত, রীতিসিদ্ধ বা প্রথা। আর সাইন শব্দ তো প্রতীক, যেমন আমাদের স্কাউট সাইন আমরা দেখাই, এটা আমাদের একটা প্রতীক। এরকম আমরা যখন মানচিত্র দেখি আমাদের দেশের মানে বাংলাদেশের মানচিত্র বা বিশ্ব মানচিত্রে আমরা অনেকগুলো চিহ্ন দেখতে পাই। হ্যাঁ, এগুলো হচ্ছে আন্তর্জাতিক স্বীকৃত। আর যখন মানচিত্রে কোনো চিহ্ন আমরা ব্যবহার করব যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, সেটাকে আমরা কনভেনশন সাইন বলি। যদি আমি বলতে পারি যে স্কাউটরা হাইক চলাকালীন সময়ে, যেটা আমরা স্কাউটিং করি, স্কাউটিং বিষয়ে জানছি, সেহেতু যখন আমরা কি হচ্ছে স্কাউট যখন কি হচ্ছে হাইকিং পরিচালনা করবে বা হাইকিং এ যাবে, তখন কি হচ্ছে হাইক সময় বিভিন্ন মানচিত্র অঙ্কন করে সেই সময় যে চিহ্নগুলো ব্যবহার করে সেগুলোকে আমরা কি বলবো, কনভেনশন সাইন বলবো। যেমন আমি তোমাকে যদি উল্লেখ করি কনভেনশন সাইন গুলা, এক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, তোমার সাথে আমার স্ক্রিনটা শেয়ার দিতে হবে। কারণ হচ্ছে এই কনভেনশন সাইন গুলো নিয়ে যেহেতু আমরা আলোচনা করছি, সেহেতু আমি তোমাকে কিছু আমার স্ক্রিন শেয়ার দিচ্ছি। জি স্যার, ওকে, রোভারদের জন্য ওকে, দিতে ঠিক পারেন। আছে, আমরা তাহলে স্ক্রিন শেয়ার দিচ্ছি, দেখ। তাহলে আমরা যে প্রথম যে ছবিটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে যেমন এটা দিয়ে আমরা মসজিদকে ইন্ডিকেট করব। এই চিহ্ন দ্বারা হচ্ছে আমরা কি হচ্ছে ব্রিজ বা কালভার্ট এটাকে ইন্ডিকেট করব। এই যে একটা বক্সের উপরে ক্রস চিহ্নের মতো, এটাকে আমরা গির্জা বলবো। এই চিহ্ন দ্বারা আমরা মন্দিরকে নির্দেশ করব। যখন আমাদের নারিকেল বাগান দিয়ে পার হবো, তখন আমরা এটাকে এই চিহ্ন দ্বারা আমরা নারিকেল গাছ নির্দেশ করব। যখন আমরা দেখবো যে তিনটা ঢেউয়ের মতো এবং ক্রস দেওয়া আছে, তার মানে বুঝতে হবে এখানে কি আছে, খেয়াঘাট আছে এবং খেয়া পারাপার হওয়া যাবে। কিন্তু যখন এই তিনটা জিগজ্যাগ লাইন দিয়ে দেওয়া থাকবে, কোনো ক্রস থাকবে, তার মানে হচ্ছে আমরা নদী পার হওয়ার কোনো উপায় পাবো না। আর এই যে তিনটা ডট মানে জিগজ্যাগ লাইনের মধ্যে কি হচ্ছে একটা অলিভের মধ্যে বা বৃত্তের মধ্যে আছে, তার মানে হচ্ছে এখানে বিশুদ্ধ পানি পাওয়া যাবে। আর এই যে গাছের মতো চিহ্ন, অর্থাৎ বট গাছের চিহ্ন, এটা দ্বারা বুঝবো যে আশেপাশে বড় গাছ আছে। তারপরে একটা লাইন টেনে তার মধ্যে অনেকগুলো ছোট ছোট ক্রস চিহ্ন থাকবে, এটা দ্বারা আমরা বুঝবো কি এখানে আশেপাশে রেড লাইন আছে, আর সেটা হচ্ছে কি মিটার গেজ অর্থাৎ ন্যারো লাইন। তারপরে যদি একটা লাইন টানা থাকে, সেটা হচ্ছে কাঁচা রাস্তা থাকবে। আর যদি কোনো লাইন এভাবে থাকে, মানে লাইনের মতো বোঝাচ্ছে কিন্তু ফাঁকা মাঝখানে, তার মানে হচ্ছে পায়ে হেঁটা চলার পথ, এক্ষেত্রে আমাকে অবশ্যই পায়ে হেঁটে যেতে হবে। তারপর হচ্ছে এই যে এইখানে ঘাসের মতো ছবি দেখতে পাচ্ছ, এটা দ্বারা আমরা বুঝবো কি তৃণভূমি বা চারণভূমি বুঝবো। তারপর হচ্ছে কি এটা দ্বারা এই যে ডট ডট অনেকগুলা, এটা দ্বারা হচ্ছে জলাভূমি আছে আশেপাশে। তারপর এই যে চার কোণার মধ্যে সিঁড়ির যে আকৃতি, এটা দ্বারা আমরা বুঝবো কি শিক্ষা প্রতিষ্ঠান আছে। তারপরে হচ্ছে একটা বক্সের মধ্যে উপরে অ্যান্টিনার জাতীয়, এটা দ্বারা আমরা বুঝবো হচ্ছে এখানে পোস্ট অফিস আছে। তারপরে হচ্ছে আমাদের এই যে ত্রিভুজের উপরে অনেকগুলা আগুনের মতো, এটা দ্বারা আমরা বুঝবো যে আশেপাশে ফায়ার স্টেশন আছে। এছাড়া আমরা যদি এরকম দেখি লাভ চিহ্নের মতো, এটা দ্বারা বুঝবো যে আশেপাশে হ্রদ আছে। আর যদি এই এরকম প্লাসের মতো মানে থাকে, তার মানে বুঝবো যে আশেপাশে কোনো চিকিৎসা সুবিধা আছে। যদি আমরা আগে কি দেখেছি, তিনটা জিগজ্যাগ লাইনটা হচ্ছে একটা বৃত্তের মধ্যে, সেটা ছিল বিশুদ্ধ পানি, কিন্তু যখন কি হবে সেটা ক্রস চিহ্ন থাকবে, তার মানে দূষিত পানি, এটা কোনো অবস্থাতে পান করা যাবে না। তারপর যে আছে কি দুইটা বৃত্ত আছে, জিগজ্যাগ বৃত্ত, মানে এটাকে সার্কেলের মতো, সার্কেল না, পেন্টাগনের মতো। তো
তো এটা দ্বারা আমরা বুঝবো হচ্ছে কি উচ্চভূমি মানে পাহাড়ি এলাকা। তারপর হচ্ছে কি মোয়ের মতো সমান্তরাল, সেটা হচ্ছে কি আমরা কি বলবো রেল লাইন, তবে সেটা কি ব্রড গেজ। এছাড়া কি আছে দুইটা সমান্তরাল লাইন, কোন মোয়ের মতো নাই, সেটা হচ্ছে পাকা রাস্তা। আর একটা বৃত্তের মধ্যে যদি একটা বিন্দু থাকে তার মানে হচ্ছে আমরা বাড়িতে পৌঁছে গেলাম। এছাড়া আরো কিছু আছে, যেমন তীর চিহ্ন দ্বারা বুঝবো হচ্ছে এদিকে যে যাওয়ার জন্য বলছে যে এদিকে যাও। তারপর তিনটা হচ্ছে কি গ্রেটার দেন চিহ্ন বা বৃহত্তর চিহ্ন, এটা দ্বারা বুঝবো যে এদিকে বন্ধু আছে, তার মানে সামনে অগ্রসর হলে অন্য কোনো দলকে তুমি পেয়ে যাবে। তারপরে কি আছে একটা স্কোয়ারের মধ্যে আরেকটা স্কোয়ার, সেক্ষেত্রে বুঝতে হবে অপেক্ষা করো যে কোনো পরবর্তী নির্দেশনা এখানে আসতেছে। তারপরে কি আছে একটা গাছ বা গুড়ির মতো, বা আমরা এটাকে বাঁশ দিয়ে করতে পারি, এটার অর্থ হচ্ছে এদিকে যাও, অর্থাৎ পথ নির্দেশনা দেওয়া আছে। তারপরে কোনো পথের মধ্যে কোনো ডালপালা ফেলে রাখা হয়েছে, তার মানে কি এদিকে যাও। তারপর বড় কোনো গাছ আছে স্বাভাবিক, তাহলে আমরা বুঝবো কি এদিকে যাওয়ার জন্য বলা হয়েছে। যদি তিনটা পাথর, একটা পাথর করে আরেকটা পাথর এবং পাশে আরেকটা পাথর থাকে, তার মাধ্যমেই হচ্ছে এদিকে আমাদের সামনে অগ্রসর হওয়ার জন্য বুঝছি। যদি এরকম থাকে ক্রস চিহ্ন থাকে, তার মানে আমি এদিকে যেও না, আমরা যেতে পারবো না। তারপর দুইটা গ্রেটার দেন চিহ্ন এবং একটা লেস দেন চিহ্ন আছে, তার মানে সামনে শত্রু আছে, এদিকে যাওয়া যাবে না। এছাড়া যদি আমরা তলোয়ারের মতো চিহ্নটা দেখি, তার মানে উপরের দিকটা হচ্ছে উত্তর দিক। যদি বাঁশ দিয়ে তিনটা মানুষের মতো আকৃতি থাকে, তার মানে এদিকে যাওয়া যাবে না। যদি কোনো গাছের ডাল ভেঙে দেওয়া হয়, তার মানে এইদিকেও যাওয়া যাবে না, বা কোনো বড় গাছ এবড়ো থেবড়ো করা আছে, সেক্ষেত্রেও আমরা যেতে পারবো। আশা করি ইব্রাহিম তুমি বুঝতে পেরেছো। ধন্যবাদ স্যার, অনেক সুন্দর কনভার্সন সাইন গুলা দেখালেন, আমরা রোভাররা দেখতে পারলাম। সেক্ষেত্রে আপনার কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি স্যার। স্যার, পরবর্তী প্রশ্ন আপনার নিকট রাখতে চাচ্ছিলাম। স্যার, একজন রোভার কিভাবে কম্পাস ব্যবহার করতে পারবে? ধন্যবাদ। যেহেতু আমরা একটা অজানা পরিবেশে যাচ্ছি, সেখানকার অনেকের হচ্ছে কি প্রাকৃতিক যে মানে চেনা পরিবেশে তার দিক গুলো ঠিক থাকে, কিন্তু অচেনা পরিবেশে হুট করে গেলে কিন্তু সে দিক ব্যাদিক হয়ে যায়। সেই জন্য আমাদের রোবটদের হাইকিং করার সময় অবশ্যই কম্পাসকে সাথে নিতে হবে এবং কম্পাসের সঠিক ব্যবহার জানতে হবে। তো কম্পাস হচ্ছে কি একটা যন্ত্র, যেটা কি থাকে একটা চুম্বকত্ব থাকে। অর্থাৎ আমরা বলতে পারি যে যন্ত্রের দ্বারা আমরা দিক নির্ণয় করি তাকে আমরা কম্পাস বলবো। কম্পাসের কি হচ্ছে উত্তর দিকে হচ্ছে চুম্বকের উত্তর বলা হয়, আর কম্পাসের উত্তর দিক হচ্ছে প্রাকৃতিক উত্তরের মধ্যে সামান্য কিছু পার্থক্য আছে। স্থানভেদে কি হচ্ছে এটা পার্থক্য দেখা যায়। আর কম্পাসটা দেখতে হচ্ছে কি উপরিভাগে ঘড়ির কাঁটার মতো থাকে। এর উপরিভাগটা মানে উপরে যেটা দিয়ে সুতা লাগানো থাকে সেটা হচ্ছে উত্তর দিক। তারপর হচ্ছে উপরিভাগে উত্তর দক্ষিণ এগুলা বিভিন্ন রেখা থাকে এবং দিক দিক কাটা থাকে। এটা হচ্ছে ঘড়ির কাঁটার মতো মোটা এবং সোজানো থাকে। রং দেওয়া অংশটা সর্বদা উত্তর দিকে থাকে, অর্থাৎ দুইটা কাটা থাকে, একটা রং ছাড়া একটা রং দেওয়া। যেটা হচ্ছে কি রং দেওয়া থাকবে সেটা হচ্ছে সর্বদা কি হচ্ছে উত্তর দিক থাকবে। আর হচ্ছে প্রধানত চারটা দিক থেকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম থাকে। তো এই দিকগুলো থাকে, এইগুলোকে আমরা বলবো কি কার্ডিনাল পয়েন্ট বলবো। আর কার্ডিনাল পয়েন্টকে যখন আমরা কোনাকুনি ভাবে আবার ভাগ করব, যেমন হচ্ছে যদি তোমাকে বলি যেমন উত্তর পশ্চিম, দক্ষিণ পূর্ব, দক্ষিণ পশ্চিম, উত্তর পূর্ব, সেগুলোকে আমরা কি বলবো সাব কর্ডিনাল পয়েন্ট বলবো। হ্যাঁ, তাহলে কার্ডিনাল পয়েন্টও থাকবে চারটা, সাব কর্ডিনাল পয়েন্টও থাকবে হচ্ছে চারটা। আর হচ্ছে কি আবার যখন আমরা সাব কর্ডিনাল গুলোকে কোনাকুনি ভাবে মানে ভাগ করব, অর্থাৎ যেটাকে আমরা বলবো উত্তর উত্তর পূর্ব, মানে পূর্ব উত্তর পূর্ব, পূর্ব দক্ষিণ পূর্ব, এবার যখন আমরা বলবো এর মোট হবে 8টা পয়েন্ট হবে, এটাকে বলবো সাব সাব কার্ডিনাল পয়েন্ট, মানে সাব শব্দটা আমরা দুইবার বলবো। এখন যদি তোমার দর্শকদের উদ্দেশ্যে এবং আমাদের যদি দর্শকদের উদ্দেশ্যে যদি আমি বলি, তাহলে আমি এটা স্ক্রিনের মাধ্যমে যদি দেখাই, তাহলে এই জিনিসটাকে আরো বেশি প্রায়োগিক মনে হবে। তাহলে আমরা কি হচ্ছে স্ক্রিনটা একটু শেয়ার করি। জি স্যার, অবশ্যই। ধন্যবাদ। তাহলে এই হচ্ছে আমাদের একটা কম্পাস। এই কম্পাসটাকে আমরা যদি আরেকটু প্রথম থেকে দেখি, এই হচ্ছে একটা কম্পাস থাকে। এই কম্পাস গুলো কি হচ্ছে এই যে এরকম গুলো অনেকগুলো ভাগ থাকে, এটা হচ্ছে উপরের দিকে থাকবে। তো উপরের দিক থেকে আমরা উত্তর দিক বলবো বা 360 ডিগ্রি বলবো অথবা 0 ডিগ্রি বলবো। আর পূর্ব দিকে বলা হবে 90 ডিগ্রি ইস্ট, এবং হচ্ছে দক্ষিণ দিককে আমরা কি বলবো 180 ডিগ্রি বলবো, এবং পশ্চিম দিককে আমরা বলবো হচ্ছে গিয়ে 270 ডিগ্রি। এটা হচ্ছে কি কার্ডিনাল পয়েন্ট। আর যখন এটাকে আমরা কোনাকুনি ভাগ করবো তখন সেটাকে বলবো আমরা কি সাব কার্ডিনাল পয়েন্ট। ঠিক আছে, এই সাব কার্ডিনাল পয়েন্ট হচ্ছে কি সাব কার্ডিনাল পয়েন্ট এবং হচ্ছে কার্ডিনাল পয়েন্টের মধ্যে পার্থক্য হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, আর হচ্ছে যখন আমরা এই সাব কার্ডিনাল পয়েন্ট গুলোকে আমরা আবার ভাগ করব, সেটাকে হচ্ছে কি সেটা সাব কার্ডিনাল এবং কার্ডিনাল মধ্যে পার্থক্য হচ্ছে
সরি, কার্ডিনাল এবং সাব কার্ডিনালের মধ্যে সাব কার্ডিনালের মধ্যে পার্থক্য হচ্ছে 22.50। অর্থাৎ তুমি এখানে যে দেখতে পাচ্ছ মোটা যেটা, এটা হচ্ছে কার্ডিনাল, তারপর হচ্ছে তার মধ্যে সাদা যে অংশটা আছে এটা হচ্ছে সাব কার্ডিনাল, এবং কালো যে রং দেওয়া আছে এটা হচ্ছে সাব কার্ডিনাল। আর অচেনা পরিবেশে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে, অবশ্যই কম্পাসের ব্যবহার করতে হবে। হ্যাঁ, ইব্রাহিম। ধন্যবাদ স্যার, অনেক সুন্দর একটা প্রশ্নের উত্তর জবাব দিয়েছেন স্যার। এ পর্যায়ে আপনার কাছে প্রশ্ন আরো রয়েছে। তো পরবর্তী প্রশ্ন আপনার নিকট দিচ্ছি, ফিল্ড বুক কিভাবে তৈরি করা হয় বা তৈরি হয়? আচ্ছা, ফিল্ড বুক জিনিসটাকে আমরা বুঝি, মানচিত্র অঙ্কন করার পূর্বে কোনো নির্দিষ্ট সালের খুঁটিনাটি তথ্যগুলো যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে আমরা ফিল্ড বুক বলবো। ফিল্ড বুক তৈরি করা হাইকিং এর একটা গুরুত্বপূর্ণ অংশ। কোনো অবস্থাতে এইটাকে স্কিপ করার কোনো অবকাশ নেই। যেই পথে হাইক করা হয় ওই পথে ফিল্ড বুক তৈরি করা হয়, একবারে তৈরি করে নিরিবিলিতে বসে ফিল্ড বুকের সাহায্যে মানচিত্র তৈরি করতে হবে। তাহলে প্রথমে হচ্ছে কি, মানচিত্র তৈরি করতে হলে অবশ্যই ফিল্ড বুক লাগবে, যে ডানে কি ছিল, বামে কি ছিল, রাস্তাটা কেমন ছিল। এখন আসি ফিল্ড বুক কিভাবে একজন রোভার তৈরি করবে বা একজন হাইকার কিভাবে ফিল্ড বুক তৈরি করবে। তো যেই কাগজে ফিল্ড বুক তৈরি করা হবে ঠিক তার মাঝ বরাবর উপর থেকে নিচ পর্যন্ত দুটা সমান্তরাল রেখা টানতে হবে, যেন রেখা দুটা হচ্ছে পরস্পর 1 ইঞ্চি বা 1 ইঞ্চি ব্যবধান থাকে এবং সমান্তরাল অবস্থান করবে। এরপর হচ্ছে কি, একেবারে নিচের অংশে সরল রেখা দুটি মাঝ বরাবর লিখতে হবে কি আরম্ভ লিখবো বা ক লিখবো অথবা সরিও লিখবো। আর হচ্ছে যখন শেষ করব তখন আবার শেষ লিখবো অথবা খ লিখবো অথবা সরিয়া লিখবো। আর ডিগ্রি পরিবর্তনের পূর্ব পর্যন্ত ফিল্ড বুকের নোট তৈরি করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা ডিগ্রি পরিবর্তন করছি ততক্ষণ পর্যন্ত যে বর্ণনাগুলো আছে সব কিন্তু লিখতে হবে। তারপরে যখন ডিগ্রি পরিবর্তন হবে তখন ওখানে একটা টান দিয়ে দেবে। তারপর পরবর্তীতে যখন ডিগ্রি পরিবর্তন হবে তখন সেটাখানে আবার কি হচ্ছে লিখতে হবে যে এখানে আমরা ডিগ্রি পরিবর্তন করছি। আর পায়ের মাপ যেহেতু আমরা পায়ে হেঁটে চলি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের কদমের একটা ব্যাপার স্যাপার আছে। তো তোমার দর্শকদের উদ্দেশ্যে বা আমাদের রোভারদের উদ্দেশ্যে যেটা বলবো, 120 কদমে হচ্ছে 100 গজ হবে। তো সেই হিসাবে হচ্ছে রোভাররা তাদের পথের একটা হিসাব পায় যে সে কতটুকু পথ চলেছে। আমরা জানি 1760 গজে 1 মাইল। তাহলে সে কি করতে পারে, এভাবে তার মাইল বা কিলোমিটার হিসাব রাখতে পারে। আচ্ছা, তাছাড়া হচ্ছে কি কোনো নির্দিষ্ট যদি পথ অতিক্রম করে ডানে বামে থাকে তাহলে কি হচ্ছে সেখানে সে অবশ্যই কনভেনশনাল সাইনের মাধ্যমে উল্লেখ করবে। আর মনে রাখতে হবে যেদিকে অগ্রসর হবে কাগজের মধ্যে অঙ্কিত ফিল্ড বুক গুলা তার পথেরই সেটা যেন ফুটে ওঠে। পথের যে চিত্রগুলো যেন তার ফিল্ড বুকে ফুটে ওঠে, এই জন্য তাকে কিন্তু সর্বাত্মক খেয়াল রাখতে হবে। বিশেষ করে যদি কোনো রাস্তা পড়ে, মসজিদ পড়ে বা বিদ্যালয় কারখানা পড়ে সেগুলো কি করতে অবশ্যই উল্লেখ করতে হবে। এবং সুপেয় পানি যদি উল্লেখ থাকে সেটাকে আমরা অবশ্যই উল্লেখ করব। আর কনভেনশন সাইন আমরা ব্যবহার করব। তাহলে কনভেনশন সাইন ব্যবহার করতে হয় কোথায়, ফিল্ড বুকে কনভেনশন সাইনগুলো উল্লেখ করতে হবে। হ্যাঁ, ইব্রাহিম। ধন্যবাদ স্যার, সাইন একটু শব্দটি যদি আমাদের। বলি, যেহেতু কনভেনশন সাইনের যদি নমুনা না দিই তাহলে জিনিসটা অপূর্ণ থেকে যায়। তাহলে আমরা একটু কনভেনশন সাইনের নমুনাটা দেখাই। তাহলে এই হচ্ছে আমাদের ফিল্ড বুকের একটা নমুনা। আমরা এটাকে মাঝখানে রাখবো, মাঝখানে রেখে বরাবর এই যে 1 ইঞ্চি করব। আমরা এখান থেকে শুরু করবো, এটাকে আমরা কদম হিসাবে করছি, বা আমরা এখান থেকে শুরু করবো যে নিচ থেকে শুরু হবে। যখন আমরা ডান দিকে যাব তখন ডান দিকে বর্ণনাগুলো থাকবে, যখন বাম দিকে থাকবে তখন বাম দিকে বর্ণনা থাকবে, এবং যখন আমরা দিক পরিবর্তন করব তখনই এখানে কি হচ্ছে সমান্তরাল রেখা টেনে দেবো যে এই পর্যন্ত আমাদের একটা স্টেপ শেষ হলো। এভাবে আমরা একটা ফিল্ড বুক তৈরি করতে পারি। ধন্যবাদ ইব্রাহিম। ধন্যবাদ স্যার, অনেক সুন্দর হাইকিং এর ম্যাপ তৈরি বা যে সকল কিছুই আমাদের জানিয়েছেন, প্রশ্নের উত্তর দিয়েছেন স্যার। প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আপনার নিকট স্যার, হাইকিং শেষে যে গোপন মানে গোপন বার্তা বা গোপন চিঠি দেওয়া হয় তা কি পদ্ধতি অনুসরণ করে পাঠ উদ্ধার করা যায় বা ধন্যবাদ। কিসের এই মাধ্যমে? যে গোপন, বলো বলো। বা কিসের মাধ্যমে গোপন চিঠি উদ্ধার করা যায়? ওকে, ধন্যবাদ। এই যে গোপন চিঠি এটা হচ্ছে কোড এন্ড সাইফিং ইউজ করতে হয়। অর্থাৎ এখানে গোপন বার্তা থাকে, পরবর্তী নির্দেশনা এখানে দেওয়া থাকে। গোপন বার্তা বিষয়ে আলোচনা করার জন্য আমাদের প্রথমে জানতে হবে যে কোড কি, সাইফার কি, মূল টেক্সটটা কি, আর ডিকোডিং। তো আমি প্রথমে কোড নিয়ে একটু আলোচনা করছি। কোন অক্ষর বা শব্দ যার গোপন অর্থ আছে, মানে সেটাই হচ্ছে কি কোড। যেমন হচ্ছে আমি যদি কোন একটা সাইন দেখাই, যেমন এটা দ্বারা হচ্ছে কি আমাদের একটা থ্রি আঙ্গুল, এটা আমরা স্কোয়ারের চিহ্ন বলি, এর একটা কোড থাকবে যেটা একটা গোপন অর্থ আছে। তাহলে আমরা এবার সাইফারের অর্থ যাই। সাইফার অর্থ হচ্ছে গোপন লেখা বা বার্তা। সাইফার মিনিং হচ্ছে কি সিক্রেট রাইটিং, এটা হচ্ছে গোপনে লেখা হয়।
কোনো লেখা বা বার্তা অপরের কাছে মানে অপরের কাছে গোপন করে কারো কাছে যখন পাঠাবা সেটাকে বলা হয় সাইফার। অর্থাৎ যখন আমি একজনকে লুকাইয়া বা একজনকে না দেখায় অন্যজনকে বুঝাবো তখন যে লেটার আমি লিখবো সেটা হচ্ছে কি সাইফার। এখন আসি মূল টেক্সটে আসি যে এটার মানে মূল জিনিসটা কি, থিমটা কি ছিল সেটা হচ্ছে কি মূল বা টেক্সট। তারপর হচ্ছে ডিকোডিং, মানে সাইফিং জিনিসটাকে যখন আমরা কি করবো সঠিক অর্থে ফিরে নিয়ে আসবো তখন সেটা হচ্ছে কি ডিকোডিং বলা হয়। এখন আমি যদি তোমার দর্শকদের উদ্দেশ্যে দেখাচ্ছি, আমি স্ক্রিনটা একটু শেয়ার দিচ্ছি। আমরা কতগুলো কোড এন্ড সাইফিং নিয়ে আলোচনা করছি। প্রথমত দেখি আমরা প্রথমত হচ্ছে কি উল্টা বর্ণমালা, হ্যাঁ রিভার্স অ্যালফাবেট, এটা খুবই উল্টা বর্ণমালা বা রিভার্স অ্যালফাবেট। এখানে কি হচ্ছে এর জায়গায় জেড আসবে, এটা খুব সহজ একটা জিনিস। যেমন কি আছে এর জায়গায় জেড আছে, আমরা মূল বর্ণমালা হচ্ছে কি এবিসিডি আমরা যেভাবে লিখি, কিন্তু আমরা কি করবো সাইফারে এসে এ এর পরিবর্তে জেড আসবে, মানে উল্টা আসবে, এদিক থেকে জেড থেকে শুরু হবে। এটা খুবই সহজ, এটা পার্ট উদ্ধার করা যায়। যেমন আমরা যদি বলি গো পেট্রোল, এই বাক্যটি যদি সাইফারে লিখতে হলে আমরা কি করতে হবে, জি এর বদলে কি আছে, জি এর স্থানে আমাদের যে অক্ষরটা আছে সেটাকে আমরা কি করতে পারি, এখানে কি আছে, এখানে জি এর পরিবর্তে আছে হচ্ছে টি, ও এর স্থলে হচ্ছে এল আছে, হ্যাঁ এই যে ও এর স্থলে আমাদের এল আছে। এভাবে আমরা যদি লিখি যেমন এখানে কি দেওয়া আছে টি এল, জি এল, কে জেড, জি আই এল ও, এটার দ্বারা কিন্তু এটা হচ্ছে কি সাইফার। কিন্তু আমরা যখন এটাকে মূল শব্দে ইয়া করব তখন সেটা হচ্ছে কি প্লিজ গো, এরকম একটা বাক্য আসবে। তারপর হচ্ছে কি ধারাবাহিক, তারপর যেটা আছে ধারাবাহিক অক্ষর অনুসরণ করতে হবে। এই পদ্ধতি হচ্ছে এ ব্যতীত অন্য একটা অক্ষরকে এ এর পরিবর্তে বিবেচনা করা হবে এবং বাকিগুলো কি থাকবে, ঠিক থাকবে। যেমন আমরা প্রথমে মূল শব্দ লিখলাম, এ থেকে জেড পর্যন্ত লিখলাম, কিন্তু আমরা কি করবো একটা মনে মনে ঠিক রাখলাম, আমি যাকে বার্তা পাঠাবো তাকে বলবো যে আমি ধরো যে সাপোজ ই দিয়ে বাক্য শুরু করবো, আমার এ এর পরিবর্তে কি আসবে, এ আসবে, তাহলে আমি ধারাবাহিক ভাবে লিখে যাব। আমি ই এফ জি এইচ এভাবে লিখবো, লিখে আমার কোথায় এই যে আমার মূল বর্ণ ভিতে এসে আমার জেড শেষ হয়ে গেল, তারপরে কি করতে হবে আবার প্রথম থেকে শুরু করবো, এ বি সি ডি লিখলাম। এখন এই পদ্ধতিতে কি আছে, যেমন আমরা লিখলাম উই প্রে টু গড, এই বাক্যটা আমরা লিখবো সাইফিং এ যদি লিখি তাহলে ডাব্লিউ এর পরিবর্তে কি আছে, যেহেতু এ আছে আমরা লিখবো এই যে ডাব্লিউ এর পরিবর্তে এ আছে, ই এর পরিবর্তে কি আছে, এই যে আমাদের যেখানে ই থাকার কথা সেখানে কি আছে আই আছে, আমরা লিখবো যেমন কি আছে এ আই টি বি ই সি এক্স এস কে এস এইচ। তাহলে এভাবে যদি আমরা লিখি এটার অর্থ কিন্তু যদি সঠিকভাবে কেউ না জানে সে কখনো এটা বের করতে পারবে না যে প্রথম সাইফারের প্রথম বর্ণটা কি। এক্ষেত্রে কিন্তু যাকে আমি বার্তা পাঠাবো শুধু সেই জানে যে আমাদের আদি অক্ষরটা এ এর পরিবর্তে কাকে ধরা হয়েছে। তাহলে এটা অর্থ হচ্ছে কি এটাকে এই যে আমরা যেটাকে বললাম সেটা হচ্ছে কি গুড বাই বললাম, হ্যাঁ আমরা যে এখানে লিখলাম যে কে এস এস এইচ এফ সি আই, এটা যদি আমরা লিখি এটা অর্থ হচ্ছে কি গুড বাই। এটা হচ্ছে কি মেথড বলা হয়, এখানে কি থাকে একটা চাবি দেওয়া থাকে যে কোন লেটারটাকে আমরা আদি শব্দ বর্ণনা মানে ধরেছি। এছাড়াও আরেকটি পদ্ধতি আছে আর সেটা হচ্ছে কি কলাম পদ্ধতি, এটা কিছুটা জটিল, এক্ষেত্রে হচ্ছে নিজের শব্দ ভান্ডারকে উন্নত করতে হয়। যেমন আমরা এখানে এই পদ্ধতি যদি দেখি, এই পদ্ধতিতে গোপন বার্তা উদ্ধার করতে হলে বার্তাটি লক্ষ্য করতে হবে যে বার্তার মধ্যে কি আছে এবং কয়টা অক্ষর আছে। গ্রুপে যতগুলো অক্ষর থাকবে ততগুলো কলাম থাকবে, এগুলো হচ্ছে নিচে নিচে স্থাপন করবে। যেমন এখানে আমরা 4টা করে দিলাম, 4টা করে আমরা লিখলাম এ 4টা, এরপর নিচে নিচে 4টা করে আমরা লিখলাম। লেখার পরে আমরা কিন্তু পড়বো তখন দেখো আমরা লিখলাম স্কাউট, এখানে কিন্তু স্কাউটিং হচ্ছে না কারণ এলটা চলে আসছে, তার মানে বুঝে নিতে হবে আমাকে এখানে স্কাউটিংই লেখা হয়েছে। তারপর কি আছে, তারপর আমরা উপরে যাব আবার ফর, তারপর এখানে কি আছে, এখানে তারপর হচ্ছে বয়েজ, তারপরে কি আছে ইজ, এখানে কিন্তু আই শেষ হয়েছে, এখানে এস এস শুরু, তাহলে আমরা কি বলবো ইজ। তারপরে কি আছে এভার, তারপরে কি আছে যেটা আছে হচ্ছে কি ইউজফুল বুক, তাহলে আমরা যদি একত্রে বলি সেটাকে আমরা বলতে পারবো কি স্কাউটিং ফর বয়েজ ইজ এভার ইউজফুল বুক। এভাবে আমরা কলাম পদ্ধতিতেও আমরা কোডেন সাইফিং করতে পারি। এছাড়া আরেকটি উন্নত এবং হচ্ছে দুর্বোধ্য একটা পদ্ধতি আছে, এটাকে বলা হয় সিম্বলিক মেথড বা প্রতীক পদ্ধতি। এই পদ্ধতিতে যেটা করা হয় জোড়া জোড়া লেটার নেওয়া হয়, যেমন এখানে এ বি একসাথে লেখা হয়েছে, সিডি তারপর লেখা হয়েছে, ই এর তারপর লেখা হয়েছে, এবার লিখছি। এখন দেখো এ বি কিন্তু রেখাটা হচ্ছে কি এই যে এই দিকে আছে, হ্যাঁ উপর থেকে নিচের দিকে আছে, এটাকে আমরা বলবো হচ্ছে মাইনাস মাইনাস। যদি আমরা পরিসংখ্যানের অঙ্কের ক্ষেত্রে যেটা আছে ঋণাত্মক ঋণাত্মক অর্থাৎ এক্স এবং ওয়াই এর মান দুইটাই হচ্ছে কি এই ক্ষেত্রে হচ্ছে মাইনাস। তারপর ই এফ এর বেলায় কি আছে দুইটাই প্লাস, এক্স এর মানও প্লাস ওয়াই এর মানও প্লাস। এভাবে আমরা কিন্তু রেখাগুলো দেখি।
শুধুমাত্র আই জে এর বেলায় হচ্ছে কি দুটো হচ্ছে একটা বক্সের মধ্যে আছে, তাহলে আমরা এই পদ্ধতি করতে পারি। এরপরে কি আছে দেখো, কিউ এবং আর এর পরে হচ্ছে আর কোনো লেটার লেখার জায়গা নেই। তারপরে পরবর্তীতে হচ্ছে কি আমাদেরকে একটা ক্লজ দিতে হবে, সেখানে লিখতে হবে এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জি। সেখানে দেখো এস টি হচ্ছে বৃহত্তম, ডাব্লিউ এক্স হচ্ছে ক্ষুদ্রতম, তারপর ইউবি হচ্ছে নিচের দিকে নির্দেশ করা হয়েছে, ওয়াই জেড হচ্ছে উপর দিকে নির্দেশ করা হয়েছে। এখন আমরা যদি কোনো বাক্য লিখি, যেমন আমরা এই নিচেরটা লিখলাম, নিচের এই বাক্যটা যদি আমি লিখি, সেক্ষেত্রে দেখো প্রথমে কি আছে, বক্স আছে, তাহলে বক্সের মধ্যে কি থাকে, আই এবং জে দুইটা আছে। তাহলে আমাকে দেখতে হবে আমার কোন লেটারটা নিতে হবে দুইটার মধ্যে থেকে। তারপর কি আছে, একটা মানে ডান পাশে কোনো খালি ঘর নাই, মানে তিনটা কাঠি আছে, তবে সর্বপ্রথম কাঠিটা নাই, তাহলে এটা কোথায় আছে, এটা আছে জি এইচ এর মধ্যে আছে। তাহলে আমাকে এই দুইটা থেকে একটা নিতে হবে। এভাবে আমাদেরকে উদ্ধার করতে হবে। যেমন আমি যদি লিখি আই গো টু স্কুল, তাহলে আমাকে এই ইঙ্গিতে লিখতে হবে। তাহলে এটা শুধুমাত্র এটা সর্বোচ্চ উচ্চতর দক্ষতা প্রয়োজন এই ক্ষেত্রে, এছাড়া সম্ভব না, এবং প্রচুর অনুশীলন করতে হয়। আমরা সাধারণত প্রথমটাই ব্যবহার করতে দেখি। ধন্যবাদ ইব্রাহিম, তোমার পরবর্তী ধন্যবাদ প্রশ্ন। স্যার। অনেকদিন যাবৎ করোনা মহামারীতে আমরা বসেছিলাম, পুনরায় আবার আপনার মাধ্যমে কোডেন সাইফার সম্পর্কে কিছু জানতে পারলাম, বা আবারও পুনরায় আমরা জ্ঞান অর্জন করতে পারলাম। সেক্ষেত্রে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং স্কাউট সালাম। স্যার, আরেকটা জিনিস, আমাদের অনেক গ্রাহক বা অনেক রোভার স্কাউট ভাই বোনেরা কমেন্টের কিছু করেছে। যদি আমরা কমেন্টটা দেখতাম তাহলে আমাদের খুব করতো। আহ, একটু তাদের প্রশ্নের উত্তর দিতে চাচ্ছিলাম। একটু যদি তাদের প্রশ্নের উত্তর দিতেন ভালো হতো স্যার। জি হ্যাঁ, প্রশ্নগুলো করো। জি, আমাদের কমেন্টে অনেকেই প্রশ্ন করেছে, শুভ কামনা জানাচ্ছে। আব্দুর তোমাকে রাজ্জাক শুভকামনা লিখে আব্দুল বলছে। রাজ্জাক, আহ, জি। তাসফিক হোসেন, হ্যাঁ তোমাকেও শুভকামনা। জি। মনিয়া মুন, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, ভালো থেকো। জি। সাপা কুইন, হ্যাঁ তোমাকেও, তোমারও সালাম নিয়েছি, উত্তর নিয়েছি, ধন্যবাদ। আহ, হ্যাঁ একজন প্রশ্ন করেছে, স্যার সাধারণত ক্যাম্পে হাইকিং দিনে হয়ে থাকে, ক্যাম্পে হাইকিং এর যে ক্যাম্পে হাইকিং কে রোমাঞ্চকর করার জন্য এবং রোভারদের অভিজ্ঞতা বৃদ্ধির জন্য যদি রাতে হাইকিং এর আয়োজন করা হয়, তাহলে হাইকিং আয়োজনকারীকে কোন কোন বিষয় বিবেচনা রেখে রুট তৈরি করতে হবে, এবং রোভারদের রাতে হাইকিং এর কি কি সাবধানতা অবলম্বন করতে হবে। হ্যাঁ, প্রথমত হচ্ছে যেহেতু আমরা রাতে যদি হাইকিং করি, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই তাঁবু বাস করতে হবে। তাহলে আমাদের তাঁবুকে আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আমাদেরকে আগুন জ্বালাতে হবে। আমরা জানি বন্যপ্রাণীরা আগুনকে ভয় পায়। এবং হচ্ছে আশেপাশে আমরা আমাদের যে তাঁবু থাকবে তার আশেপাশে আমরা লবণের ছিটা দিতে পারি, বা লবণের একটা বাউন্ডারি তৈরি করতে পারি। এছাড়া যদি আমরা বনে অবস্থান করি, সেখানে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড বা সাপ থেকে দূরে থাকার জন্য এই অ্যাসিডটা নিয়ে যেতে পারি। সেক্ষেত্রে আমাদের ক্যাম্প থেকে নির্দেশনা দেওয়া থাকবে। এবং হচ্ছে কি আমাদের রান্না বান্না যেহেতু করতে হবে, লাকড়ি সংগ্রহ করতে হবে বন থেকে। আহ এই জন্য আমাদের লাকড়ি সংগ্রহ করতে হবে এবং পর্যাপ্ত কাঠ সংগ্রহ করতে হবে। তা না হলে আমাদের ফায়ারটা বন্ধ হয়ে যাবে। আর ফায়ারটা যদি বন্ধ হয়ে যায় অসাবধানতাবশত, তাহলে সেক্ষেত্রে বড় ধরনের কোনো দুর্ঘটনা হতে পারে। আমাদেরকে সম্ভব হয় যদি আমরা রাত্রে ডিউটি করে দিয়ে দেই রোভারদের মধ্যে, যে তুমি এতটা থেকে এত টাকা সজাগ থাকবা, তাহলে সবচেয়ে বেটার হয়। অথবা আমরা আগুন সবচেয়ে ভালো হয় যদি আমরা আগুনটাকে সারা রাত করতে পারি। ধন্যবাদ তোমাকে প্রশ্নটা করার জন্য। জি, যদি যারা আরো কেউ। হ্যাঁ, হেরাল্ড ওপেন তারপর স্কাউট খুব সুন্দর হয়েছে স্যার। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি স্যার, আমাদের এই সুন্দর আহ, সাথে থাকার জন্য স্যার। অনেকে আপনার অনেক কথা বলতেছে, অনেকেই বলতেছে। স্যার, একটা প্রশ্ন এসেছে, আপনি একটু দেখবেন। হাইকিং হ্যাঁ এর জি। প্রধান উদ্দেশ্যে উদ্বেগ উদ্দেশ্যে কি কি? আচ্ছা, দ্বিতীয় হাইকিং এর হাইকিং প্রধান উদ্দেশ্যটা হচ্ছে আমি বলছি। হ্যাঁ ধন্যবাদ। জি। হাইকিং এর প্রধান উদ্দেশ্যটা হচ্ছে কি, সাধারণত হচ্ছে যেটা করা হয় সেটা হচ্ছে প্রায়োগিক এবং ব্যবহারিক জ্ঞান বৃদ্ধি। যে স্কাউটরা কি শিখলো বা কি জানলো, সেটা আমরা এই হাইকিং এর মাধ্যমে জানতে পারি। আরেকটি প্রশ্ন করেছে, সে হচ্ছে হাইকিং এর অন্তর্ভুক্ত বিষয়গুলো কি কি। আমি আরেকবার যদি আলোচনা করেছি, আরেকবার করি। হাইকিং এর অন্তর্ভুক্ত বিষয়গুলো হচ্ছে এখানে আমাদের যে জিনিসটা জানতে হবে, অনুসরক চিহ্ন জানতে হবে, মানচিত্র, কবিতা নির্দেশনা, ফিডবুক, কম্পাস, মৌখিক নির্দেশনা, এগুলো দেখতে হবে। তারপরে কি আছে, আমাদের বিভিন্ন ব্যবস্থাপনা কিরকম আছে, যে আমাদের প্রস্তুতি ঠিক আছে কিনা, আমরা কতটুকু দূরবর্তীতে যাচ্ছি। তারপর হচ্ছে আমাদের উপদলের ভিত্তিতে যে আমাদের উপদলের কার কি দায়িত্ব বর্ণনা করা আছে, সেগুলো আমাদেরকে জানতে হবে।
ধন্যবাদ কাইফা স্যার। এ পর্যায়ে যে সবার কমেন্টে সকলের প্রশ্ন পেয়েছি এবং স্যার পরবর্তীতে ইতে যাচ্ছি। স্যার আপনার পরিচয় ও স্কাউটিং জীবন সম্পর্কে আমাদের দর্শকের যদি জানাতেন। ধন্যবাদ। আমি মনোয়ার হোসেন চৌধুরী। জানাবেন স্যার একটু। আরমান হোসেন প্রিয় দর্শক ভাই আমাদের মাঝে কিছু প্রশ্ন দিয়েছে। স্যার জি, যদি তার প্রশ্নের কিছু অ্যান্সারটা আচ্ছা দিতেন। আচ্ছা, ঠিক আছে। মানচিত্র অঙ্কের সমূহের 4টি ডি এর সমন্বয় থাকলে তাকে আমার পূর্ণাঙ্গ মানচিত্র ধরে নিতে পারি। 4টি ডি কি এবং এদের সংক্ষিপ্ত ডি হচ্ছে ডিসটেন্স, তারপর হচ্ছে গিয়ে আহ, আহ, মানচিত্র 4টি ডি সংক্ষিপ্ত বর্ণনা। আচ্ছা, আহ, আচ্ছা, ওকে, তারপর পরবর্তী প্রশ্ন। জি স্যার। স্যার আপনার পরিচয় এবং স্কাউট জীবন সম্পর্কে আমাদের দর্শকের যদি যদি জানাবেন। আচ্ছা, আমি হচ্ছে মনোয়ার হোসেন চৌধুরী, জি আরএসএল, হেরাল্ড ওপেন স্কাউট গ্রুপ। এছাড়া হচ্ছে আমি মহানগর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতায় নিয়োজিত আছি। আমি অ্যাকাউন্টিং বিষয়ে শিক্ষার্থীদের পাঠদান করি। এছাড়া একটু আমি শর্ট হচ্ছে শিক্ষক, এছাড়া আমি শিক্ষক বাতায়নের সাথে যুক্ত আছি এবং সেখানে আমি ঢাকা জেলা আহ, যে আইসিটি ফর এডুকেশনের ঢাকা ডিস্ট্রিক্ট অ্যাম্বাসিডর। এছাড়া আমি যেটা যুক্ত আছি সেটা হচ্ছে ভার্চুয়াল কোলাবোরেশন ইনফোতে যুক্ত আছি। আমরা আমাদের এই ভার্চুয়াল কোলাবোরেশন ইনফোতে বিভিন্ন শিক্ষকদেরকে ট্রেনিং দেওয়া হয়। আর আমি হচ্ছে 1996 সালে যখন প্রাইমারিতে ভর্তি হই তখন থেকে কাব স্কাউটের সাথে জড়িত ছিলাম। পরবর্তীতে হাই স্কুল জীবনে আমি স্কাউটের সাথে জড়িত ছিলাম। আহ, আমার প্রাইমারি স্কুলের নাম হচ্ছে চর নিয়ামত সরকারি প্রাথমিক বিদ্যালয় আমার গ্রামের বাড়িতে। আর আমার স্কুলটা হচ্ছে আমার গ্রাম থেকে একটু দূরবর্তীতে 4 কিলোমিটার। সেটা হচ্ছে চরমেহার আজিজিয়া উচ্চ বিদ্যালয়, রামদুতি, লক্ষ্মীপুর। আর আমার কলেজটা হচ্ছে ইন্টারমিডিয়েট, জি সেটা স্যার একটু হচ্ছে শর্ট করবেন স্যার। আসাম, হ্যাঁ, আসাম অধ্যরূপ সরকারি কলেজ। আহ, এছাড়া আমি অনার্স করেছি নিউ মডেল ডিগ্রি কলেজ থেকে এবং মাস্টার্স করেছি হচ্ছে সরকারি সাদত কলেজ থেকে। এবং পরবর্তীতে আমি কর্মজীবনে মহানগর আইডিয়াল স্কুলে যোগদান করি এবং হচ্ছে এই হেরাল্ড ওপেন স্কাউট মুক্তদাকে খুঁজে পাই, যেখানে আমি আমার সেই পুরাতন স্কাউট জীবনে ফিরে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করি এবং সেটাকে অভাব অনুভব করার কারণে আমি এই হেরাল্ড ওপেন স্কাউট গ্রুপের সাথে আবার যুক্ত হয়েছি। ধন্যবাদ স্যার। স্যার আর সর্বশেষ দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলতেন, খুবই জি, মানে ধন্যবাদ। শর্ট শর্ট আকারে যদি কিছু বলতেন বা আচ্ছা, ঠিক আছে। সংক্ষিপ্ত যদি কিছু বলতেন। জি, যেটা বলবো সেটা হচ্ছে যেহেতু আজকে হচ্ছে 26 রমজান, আগামীকালকে আমাদের যেটা হচ্ছে সম্ভাব্য শবে কদরের সম্ভাব্য, সেহেতু আমরা আমাদের জীবনের ইবাদত বন্দিগিকে কাটাবো। আমরা এই করোনা মহামারীর কারণে দেখতে পাচ্ছি যে আমাদের অর্থের তেমন কোনো ভ্যালু নেই। আমরা এর আগে ইতালিতে দেখেছি, রাস্তার মধ্যে আমরা দেখেছি যে টাকা ছড়াই দিচ্ছে যে এই টাকা আমার জীবনকে রক্ষা করতে পারে নাই, তাহলে আমরা টাকার পিছনে কম সময় ব্যয় করব এবং হচ্ছে আমরা মানব সেবা করব। সেটা যেই হোক, আমরা মানব সেবা করব, শেষ যেন করেন। হচ্ছে আমি মরে গেলে যেন আমার যেটা বলতে পারি যে একজন ভালো মানুষ ছিল। এবং হচ্ছে আমরা সর্বদা সতর্ক থাকবো, পরিবার পরিজনকে সতর্ক করব এবং হচ্ছে আমাদের যে অধীনস্থ আছে তাদেরকে বেশি বেশি উৎসাহিত করব। আর তোমরা যারা রোবার আছো তাদের উদ্দেশ্যে বলবো যে যদিও বিদ্যালয় বন্ধ আছে, তোমরা শিক্ষক বাতায়ন থেকে অথবা ইউটিউবে বিভিন্ন স্যাররা ভিডিও গুলো দিয়ে থাকে, সেখান থেকে তোমরা লেকচার গুলো দেখবে এবং হচ্ছে কোনো প্রশ্ন থাকলে ওখানে কমেন্টস করবে বা স্যারের নাম্বার দেওয়া থাকে, স্যারকে প্রশ্ন করবে অথবা তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা প্রিন্সিপাল বা তোমার যেখানে আসো তোমার যে ক্লাস টিচার বা তোমার যে সাবজেক্ট টিচার আছে সেই স্যারের সাথে যোগাযোগ রাখবে। আর যদিও স্কুল প্রতিষ্ঠান বন্ধ কিন্তু তোমরা তোমাদের পড়াশোনাকে কাজে চালিয়ে যাবে এবং মনে রাখবে এটা হচ্ছে তোমার মেইন কাজ, অধ্যয়ন করা। ছাত্র নম অধ্যয়নম তত, তোমাদেরকে অবশ্যই এই ধন্যবাদ তোমাদের স্যার। অধ্যয়নকে চালিয়ে যেতে হবে, কোনো অবস্থাতে বন্ধ রাখা যাবে না। তো সকলকে ধন্যবাদ, অগ্রিম ঈদের শুভেচ্ছা। হ্যাঁ, সকলকে ইব্রাহিম। আবারও ধন্যবাদ কষ্ট করে আমাদের সাথে থাকার জন্য, প্রশ্ন করবার জন্য। আমরা আমাদের এই অনুষ্ঠানকে আবারও চালিয়ে যাব ইনশাআল্লাহ। স্যার আপনার অনুমতি হলে অনুষ্ঠানটি শেষ করতাম। ওকে, ধন্যবাদ, শেষ করতে পারো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম সকলকে। ধন্যবাদ, আসসালাম।